Hello student, welcome to the math loop 96. তো আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার নিয়ে কিন্তু কন্টিনিউ আলোচনা করছি। তো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা মাধ্যমিক এবিটিএর সমস্ত সেটগুলো আপলোড করার চেষ্টা করব। তো এর পূর্বে আমরা প্রথম সেট অর্থাৎ 18 পেজ, তারপর 53 পেজ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 94 নিয়ে কথা বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে একদম কাজে ফেরা যাক। তার আগে বলো, তোমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? পড়াশোনা করতে হবে, তার আগে কিন্তু শরীরটাকেও ঠিক রাখা খুব জরুরি। তো চলো কথা না বাড়িয়ে একদম শুরু করি, কাজে ফেরা যাক। প্রথম যে প্রশ্নটা দেখছি আমরা এই সেটের পেজ নাম্বার 94-তে, নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? আচ্ছা, বলতে চাইছে অ্যাকচুয়াল চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কোনটা বেশি লাভজনক। কি জানি বলো তো আমরা? 1 বছরের নিরিখে যদি কথা বলতে চাই, দুটো সুদ পরস্পর বলো সমান হয়, কিন্তু 1 বছরের বেশি ধরতে গেলে সব সময় মাথায় রাখবো চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি সরল সুদ অপেক্ষা। তো লাভজনক নিশ্চিত চক্রবৃদ্ধি সুদ, অপশান এ যাবে সঠিক। হলো, নেক্সট চলে যাও। পরেরটা আমরা 2-এর দাগ দেখব। ax² + bx + c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণ থেকে বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কোনটা সত্য? আচ্ছা বাবু, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব, সমীকরণটা লিখি আগে, ax² + bx + c সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে, তার মানে আমরা জানবো b² - 4ac সমান সমান 0। এবার কিন্তু এটা অপশান নির্ভর, অপশান ভালো করে তোমাকে যাচাই করতে হবে কোন অপশানটা যাচ্ছে। আমরা দেখব এক্ষেত্রে প্রথমটা হয় কি না দোতেও। এ সমান সমান b²/c। বাবু যদি এ বের করতে চাই তাহলে 4ac মাইনাস থেকে এদিকে প্লাস এলো, হলো না? ভাবো ভালো করে, এইটা এদিকে এলো, তাহলে এ সমান পেতে গেলে, এর মান জানতে গেলে b²/4c চলে আসবে। তো 4 কিন্তু দেয়নি, তাহলে সেই সেন্সে ওই অপশানটাকে কিন্তু আমরা নিচ্ছি না। হলো, তো দ্বিতীয় অপশানটা দেখো, b² = ac। আচ্ছা হয় কি, b² সমান অ্যাকচুয়াল -4ac ওদিকে +4ac হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু আমরা নিচ্ছি না। আচ্ছা নেক্সট এসি দেখা যাক, এটা আমি একটু করে দেখি। তাহলে এখান থেকে লিখব b² = 4ac। তাহলে বাবু এসি সমান সমান লিখব b²/4। খেয়াল করো, এসি সমান সমান b²/4, হুইচ ইজ অপশান সি। সি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর, তাই তো? ওকে, বোঝে গেছো নিশ্চয়ই। পরটা চলো স্ট্যাটিস্টিক্স থেকে দেখছি। অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে কিংবা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা মধ্যমানের গড়কে কি বলবো? অ্যাকচুয়াল এটা মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে গিয়ে মধ্যক বলবো, মধ্যক। কি বলবো? মধ্যক। হলো, এটা মধ্যকের ডেফিনেশান, অপশান এ যাবে সঠিক। চলে যাও নেক্সট, মনে রেখো এটা। নাম্বার 4 কি দেখছি, দুটো ঘনক যাদের আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, এইটা হলো আয়তনের অনুপাত, এইটা তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা 4-এরটা নিয়ে কথা বলছি, দুটো ঘনক যাদের আয়তনের অনুপাত কত দেখাচ্ছে না 8:125। আচ্ছা আমরা প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরি স্মল, আর দ্বিতীয়টার জন্য ক্যাপিটাল ধরি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে ওই ঘনক দুটোর আয়তন বলতে তো বাহুর কিউব হয় বাবু। তাহলে আমাদের বিচারে এটা, প্রশ্নে বলেছে এটা, তাহলে দুটো পরস্পর সমান, হ্যাঁ কি না? ওকে, এখান থেকে আমরা কি লিখব দেখো, a/a এর হোল কিউব সমান সমান, এটা কত আছে 8 হচ্ছে 2-এর কিউব, আর এটা হচ্ছে 5 দিয়ে দিলাম। বোথ সাইড থেকে পাওয়ার যদি বাদ দিই আমরা,
তাহলে এ বাই এ সমান সমান হচ্ছে অ্যাকচুয়াল 2:5। তাহলে তাদের বাহুগুলোর অনুপাত পেলাম বাবু। আমাকে অ্যাকচুয়াল যেটা জানতে চেয়েছে কি দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এখানেই করে দিই। তাহলে সমগ্র তলের লিখবে ক্ষেত্রফলের অনুপাত, আমি আর লিখছি না। ঘনকের সমগ্র তল কী হয় না, 6a²। তাহলে 6a², প্রথমটার এ কত 2 বাই 6a², এক্ষেত্রে 5, 6 6 বাদ দাও, তাহলে 2a² 4 আর 5a² 25, 4:25। অপশান বি চলে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নাও, অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি এটা বি হলো। চলো নেক্সট গেলাম। দুটি বৃত্ত, 5-এর দাগ, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ বলতে ছবিটা দেখো, অন্তঃস্পর্শ বলতে আমরা কি বুঝবো? এই একটা বৃত্ত হলো, এই একটা বৃত্ত। অন্তঃস্পর্শ বলতে দুটো বৃত্ত ভেতরে ভেতরে এইভাবে করে অবস্থান করবে। তো অন্তঃস্পর্শ করলে জানতে চেয়েছে বৃত্ত দুটোর সাধারণ স্পর্শকের সংখ্যা কত। বাবু এখান থেকে সাধারণ স্পর্শক দেখো তো এইভাবে টানা যায় কি না। হলো, সাধারণ স্পর্শক একটাই টানা যাবে। কটা? একটা, একটা। তো যদি অন্তঃস্পর্শ করে থাকে এভাবে, তাহলে সাধারণ স্পর্শক হচ্ছে একটি। এটা যাবে অপশান এ। হলো, চলে যাও নেক্সট গল্প। এই গল্পটাকে একটু দেখি। আমরা 5-এর দাগ দেখব, সরি 6-এর দাগ। তো 6 কি দেখছি আমরা? 6-এরটা দেখছি আমরা cos থিটা, সরি এটা দেওয়া আছে, এইটা তোমাকে দেওয়া আছে। জানতে চেয়েছে যে এর মান তাহলে কি হবে, একদম সোজা। তাহলে cos থিটা দিলাম, রুট দিলাম। আচ্ছা খেয়াল করো, 1 - cos² থিটা কী হয়? হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা। হলো। আচ্ছা এখান থেকে আমরা কি লিখব? cos থিটা বাই √sin² থিটা। আমরা জানি সূচকের নিয়ম বলছে রুট স্কোয়ার একই সঙ্গে থাকলে দুটোই ভ্যানিস। তাহলে অ্যাকচুয়াল সাইন থিটা। আচ্ছা আমরা নিশ্চয়ই জেনেছি cos থিটা বাই সাইন থিটা সমান সমান হয় cot থিটা, তাই না? cot থিটা, এটা অপশান দেখে নিও, এতে চলে যাচ্ছে, অপশান এতে চলে যাচ্ছে, এটা cot থিটা। হলো, চলে যাও নেক্সট। 2-এর দাগ আমরা দেখব। 2-এর দাগ শূন্যস্থান। প্রথম প্রশ্ন, 180 টাকার 1 বছরের সুদ আসল হচ্ছে এত টাকা, তাহলে বার্ষিক সরল সুদের হার কত সেটা জানতে হবে। হলো, একদম সোজা একটা গল্প। তাহলে আমরা চলে এলাম 2-এর দাগের শূন্যস্থান নিয়ে। দেওয়া আছে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা। বাবু 180 টাকাটা তাহলে আমার আসল হওয়া উচিত, তাই না? আসল প্রিন্সিপাল দেওয়া আছে 180, সময়টা 1 বছর, সুদ আসল মিলে হচ্ছে 198। আচ্ছা লিখি এই কথাটা, সুদ আসল অ্যামাউন্ট, সুদ আসল এ হয়ে যাচ্ছে তোমার 198 টাকা। আচ্ছা খেয়াল করো, আসল পেলাম, সুদ আসল পেলাম, নতুন করে এখান থেকে নিশ্চয়ই সুদটা পেয়ে যাব। আসল পেলাম, সুদ আসল পেয়ে গেছি, তাহলে শুধুমাত্র সুদ কত? 198 মাইনাস 180। বলো হবে কি না বলো। তো আমরা এখান থেকে কত লিখব? 18 টাকা লিখব। হলো, সুদ ইন্টারেস্ট আই সমান সমান এইটা। এইবার 1 বছর, সময়টা দেওয়া আছে টি সমান সমান 1 বছর। জানতে চেয়েছে তোমাকে সুদের হার। আচ্ছা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, বিলম্ব না করে ফর্মুলা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তাহলে আই সমান সমান PTR/100। তাহলে এক্ষেত্রে আই তোমার কত এসছে বলো? আই হচ্ছে তোমার 18, পি কত দেখো 180, টি 1 বছর, আর জানা নেই আমার, বের করতে হবে বাই 100। হলো, তোমার ডেস্টিনেশান কিন্তু এটা আর এই জায়গাটা। তাহলে
আর পেতে গেলে উল্টো পারে যা আছে 18 ভাগ ছিল গুণ হচ্ছে 100 বাই হচ্ছে তোমার 180 হবে। চলো 0 0 কেটে দাও, 18 18 কেটে দাও, হয়ে গেল তোমার 10% শূন্যস্থানের আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে এসো, আমরা শূন্যস্থানের দ্বিতীয় দাগে চলে আসছি। দ্বিতীয় দাগ আমাকে কি দেখাচ্ছে? বলছে যে পি এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, তার আগে একটা কথা ভালো করে জেনে রেখো, জানো অলরেডি, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণটা কী ছিল না স্যার? ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 হয়, এটা জানি আমরা। ওকে, তাহলে এখান থেকে এটাকে শূন্য হওয়া যাবে না। এ যদি শূন্য হয়ে যায় তাহলে ও বেটা আর কোনোভাবেই দ্বিঘাত হবে না। গল্পটা ঠিক সেই জায়গাতে, গল্পটা একদম ঠিক ওই জায়গাতে। এই এই যে সমীকরণটা, এটা দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে বাবু। যদি দ্বিঘাত নাই হয় তাহলে x² সহগ 0। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা লিখব p-3 সমান সমান 0 হলে p সমান সমান কত হবে? p সমান সমান নিশ্চিত 3 হবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল কত? এটা বলো, 3। ওকে, 3-এর দাগ দেখব। 3-এর দাগ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ যথেষ্টই। দেওয়া আছে এইটা, এর মান নির্ণয় করতে হবে। টেক্সট বইয়েরই অঙ্ক, আর একবার একটু মনে করো। তাহলে cos 40 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আমি একটু ভুল লিখলাম, এখানে এক্স নেই, এখানে থিটা আছে। ওকে, তো এর মান জানতে চেয়েছে, এটা থিটা কিন্তু, হ্যাঁ, এর মান জানতে চেয়েছে। একদম সহজ সরল একটা গল্প বাবু। এটাকে আমরা উদ্ধার করব কেমন করে? কস থিটা, মনে করো ত্রিকোণমিতিক অনুপাতের পর কিন্তু যাই থাক না কেন ওটা থিটা। তাহলে কস থিটা এটা সমানবাবু হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। লিখতে পারি ত্রিকোণমিতিক পূরক কোণের দৃষ্টিভঙ্গিতে। আমি আবারও বলছি, কস যাই থাক না কেন ওটাই থিটা। তাহলে কস থিটা সমান সমান হয়ে যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। দিয়ে দিলুম, বাকি গল্প বজায় থাকলো, পরিবর্তন করার দরকার নাই। বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তাহলে সাইন, এটাকে ক্লিয়ার করো, চিহ্নের কাজটা করে নাও। তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস প্লাস মাইনাস হয় থিটা, বাকিটা আমার বজায় থাকলো অপরিবর্তনীয়। তাহলে কি হচ্ছে তোমার? সাইন 90 মাইনাস 40 সমান সমান হচ্ছে 50 ডিগ্রি মাইনাস থিটা। এদিকটাও বজায় থাকলো সাইন 50 মাইনাস থিটা। দেখো সেম সেম বাট অপোজিট। তাহলে মাইনাস প্লাস হচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? 0 হয়ে যাবে এর আনসার। হলো? বোঝা গেল নিশ্চয়ই, হ্যাঁ? নেক্সট গেলাম নাম্বার 4। আমরা 4-এর দাগ দেখব, হ্যাঁ? তো 4-এর দাগ আমরা কি দেখছি দেখো। 4-এর দাগ বলেছে আমাকে যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো, জেনে রেখো, জানোই সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতি হয়, সমানুপাতি। 5-এর দাগ দেখব। 5-এর দাগ বলছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা ক্যাপিটাল এইচ দেওয়া আছে, তাহলে এইচ সমান সমান ড্যাশ। সহজ গল্প, সহজভাবেই দেখো। চোঙের আয়তন ভি বলেছে। আমরা যে কোনো চোঙের আয়তন কি জানব? আমরা জানব 1/3 পাই আর স্কোয়ার, যেহেতু আরটা ক্যাপিটাল ছিল, আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। 1/3 পাই আর স্কোয়ার এইচ, ক্যাপিটাল এইচ দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। তাহলে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, বাট প্রশ্নে আয়তন ভি, তাহলে দুটো ইকুয়ালস সমান হয়। প্রশ্নে এবার জানতে চেয়েছে তাহলে এইচ সমান কত? সোজা গল্প। তাহলে এইচ সমান এখান থেকে লিখব ভি থাকলো, এটা ভাগ ছিল গুণ হয়ে গেল, অর্থাৎ 3v হলো, বাই কি আসবে? পাই আর স্কোয়ার।
ক্লিয়ার? এটা আমার যে আনসারটা। চলে এসো 5-এর দাগ। আচ্ছা, আমরা 5-এর দাগ নিয়ে কথা বলি যে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের এটাই তো কথা বললাম 5-এরটা, তাহলে কি ছেড়ে গেলাম? না না, হয়ে গেছে, সরি 6-এর দাগ আসবো। 6 বলেছে যদি এই এই যে তথ্যগুলো দেওয়া আছে এদের যৌগিক গড় 13 হয় তাহলে এক্সের মান কত হবে? তাহলে যৌগিক গড় কত বলেছে না 13 বলেছে। আচ্ছা, যৌগিক গড় 13, আমরা গড়ের সূত্র কি জানি না মানগুলোর সমষ্টি বাই মান সংখ্যা। তাহলে ফাটাফাট করে আমরা মানগুলোকে তুলে নিই। 6 যোগ 8 যোগ 9, বইটা কাছে রেখো, হ্যাঁ, ভালো করে বোঝা যাবে। x+2, এটা কিন্তু একটাই পদ, যোগ x+4, এটাও ঠিক তাই, যোগ 12 যোগ 14 যোগ 17 যোগ 30, ও বাবা কুলোচ্ছে না তো, যোগ 24 হলো। এতগুলো মান দেওয়া আছে। বাই এবার কি করব না মান সংখ্যা করব, বাই মান সংখ্যা করব। কটা মান আছে সেটা প্রশ্ন ধরে গুনবে, তুমি প্রশ্ন ধরে গুনবে। 1, 2, 3, 4, 4, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তাহলে বাই মান সংখ্যা বলতে 10। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে এটাই হবে গড়। প্রশ্নে বলেছে গড় কত বাবু? গড় বলেছে 13। তাহলে দুটো পরস্পর সমান হয়ে যায়। একটু কষ্ট করে না এটাকে যোগ করবে, আমি আর করছি না, একটু যোগটা করে নিও নিজে। যোগটা করবে, যোগ করার পর করবে কি না করে দিতে হবে, পারবে তো নিশ্চয়ই। আচ্ছা, করেই দিই তাহলে। যোগফলটা কত দাঁড়াচ্ছে বলো তো? যোগফল তুমি এটা করবে 6, 8, 9, 2, সমস্ত সংখ্যাগুলোর যোগ করে দেখবে এটা 126 হচ্ছে। আর রয়ে যাচ্ছে তোমার এক্স যোগ এক্স, দুবার তো, ওকে, তাহলে যোগ 2x হবে, সমান সমান তাহলে 130 হয়, কেন 10 ভাগ ছিল গুণ হয়ে যাচ্ছে, হলো। তাহলে এখান থেকে 2x সমান সমান লিখবো 130 মাইনাস 126 সমান সমান কত না স্যার 4 হয়। তাহলে তোমার x সমান সমান 4/2, অর্থাৎ রেজাল্ট কত 2 হয়ে যাবে তোমার আনসার। ক্লিয়ার হচ্ছে? ওকে, চলো নেক্সট। তাহলে 2-এর দাগটা আমরা শেষ করলাম। এরপরে চলে এসো সত্য মিথ্যা দেখব। সত্য মিথ্যা দেখব এরপরে। 3-এর দাগ। 3-এর দাগের প্রথম প্রশ্ন আমরা কি দেখছি খেয়াল করো। বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নাকি 1 টাকা। এইখানে একটু ভালো করে বোঝো তো, ঠিক করে বুঝবে। একটু আগেই আমি বলে গেছিলাম 1 বছরের নিরিখে দুটো সুদ পরস্পর সমান হয়ে থাকে বাবু, তাই তো, দুটোই সমান। অঙ্ক কষ্ট করে করার কোনো প্রয়োজন নেই, সময়টা কিন্তু 1 বছর। তো 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আমি বললাম দুটোই নাকি পরস্পর সমান হয়, তাহলে পার্থক্য কী করে 1 টাকা হবে? যেহেতু সমান তাহলে পার্থক্য মানে বিয়োগফল কত? 0, হলো। তাহলে 0 হয়, বাট এই ক্ষেত্রে বলেছে 1, তাহলে এটা কিন্তু মিথ্যা ছিল। পরিষ্কার একদম, অঙ্ক করতে হবে না, এমনিই হয়ে যাবে। নেক্সট 2-এর দাগ। এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকলে, আচ্ছা ব্যস্তভেদের গল্পটা কী ছিল এটা 2-এর দাগ করছি। ব্যস্তভেদ, তাহলে এক্স সমানুপাতি 1/y ছিল, এটা ছিল ব্যস্তভেদ। ওকে, যদি ব্যস্তভেদ হয়, আচ্ছা একটা ধ্রুবক আনো, তাহলে কে অফ 1/y, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, ওয়াইটা এদিকে গুণ হয়, তাহলে এক্স ওয়াই সমান সমান অ্যাকচুয়াল ধ্রুবক। এটা হওয়া উচিত যদি ব্যস্তভেদে থাকে এক্স ওয়াইয়ের গুণফল ধ্রুবক হয়। প্রশ্নানুসারে x/y সমান সমান ধ্রুবক, এটা সরল ভেদের গল্প বাবু, তাহলে এটা কিন্তু ভুল, মিথ্যা হলো, এটা মিথ্যা। চলে এসো নেক্সট, আমরা নেক্সট পরেরটা দেখি। দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। আগে বোঝো যে এককেন্দ্রীয় বৃত্ত জিনিসটা কি, জানা আছে? তো এটা হচ্ছে 3-এর দাগ। এককেন্দ্রীয় বৃত্ত বলতে একটা বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা একাধিক বৃত্ত আঁকবো তখন বৃত্তগুলো সব এক কেন্দ্রীয়
বৃত্ত। পরিষ্কার? আচ্ছা, এক্ষেত্রে বলছে দুটো এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। এক্ষেত্রে কোনোভাবে স্পর্শক সম্ভব কি? সাধারণ স্পর্শক না, একটার স্পর্শক করতে গেলে, ভেতরেরটার স্পর্শক করতে গেলে বাইরেরটার ছেদক হয়ে যাবে। স্পর্শক এখানে সম্ভবই নয়। তাহলে প্রশ্নে যেটা ছিল একটি মাত্র সাধারণ স্পর্শক, এটা কিন্তু ভুল ছিল। ক্লিয়ার? মিথ্যা ছিল। তাহলে এটাও মিথ্যা। নেক্সট, পরবর্তী গল্পটা দেখো, 4-এর দাগ। 4-এর দাগ তোমাকে দেখাচ্ছে এটা ঠিক কিনা। সাইন 30 ডিগ্রি যোগ সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি, এটা ঠিক কিনা তোমাকে যাচাই করতে হবে। একদম সোজা। দেখো, সাইন 30 ডিগ্রি যোগ সাইন 60 ডিগ্রি, এটা আগে সমাধান করো তো। সাইন 30 কত? হাফ হয়। সাইন 60 কত? সাইন 60 বলো বলো বলো। সাইন 0 0, সাইন 30 হাফ। সাইন 45 1/√2, সাইন 60 √3/2। ক্লিয়ার? তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? 2 যদি লসাগু হয় 1 প্লাস √3। আরও একটু যদি তোমাকে এগিয়ে দিই, আচ্ছা একটু এখানে করে নিই, এইখানেই দেখিয়ে দিচ্ছে একটু। তাহলে এটাকে লিখব 1 প্লাস √3-র ভ্যালু 1.732 জানি আমরা, বাই 2। তাহলে 1 যোগ 1 হচ্ছে 2.732/2, প্রথমটা হওয়া উচিত তাই। আচ্ছা, এটা যদি কাটাকুটি হয়ে যায়, 2 একে 2, বোঝো ভালো করে। 2 3 6, 1 রয় 13, 2 6 12, 2 6 12, মানে এটা ভ্যালু হওয়া উচিত। প্রশ্নে বলছে নেক্সটটা সাইন 90 ডিগ্রি। সাইন 90 কত হয়? 1 হয়। এবার দেখো, এটা কিন্তু সত্যিই বেশি, 1-এর থেকে বেশি। ক্লিয়ার হচ্ছে কি? বোঝা যাচ্ছে? তাহলে এটা কিন্তু সত্য ছিল, এটা সত্য ছিল, 1-এর থেকে তো বেশি। তাই তো দেখাচ্ছে যে এই অংশটা বেশি, গ্রেটার দেন, এই অংশটা বেশি কার থেকে? এই অংশের থেকে। সত্যিই তো বেশি, তাই না? ওকে, বোঝা গেল নিশ্চয়ই। বুঝতে যদি কোনোরূপ অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, পরেরটা চলো। পরেরটা চলো, আমরা 5-এর দাগ দেখব। 5-এর দাগ কি দেখছি? 5 কোথায়? এইটা। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ। ঠিক কি ভুল? একদম ভুল। তাহলে দেখা যাক, ধরে নাও গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, এই অবস্থায় আমরা গোলকের আয়তন কি লিখব? গোলকের আয়তন 4 3 πr কিউব, এত ঘন একক লিখব যখন ব্যাসার্ধ আর। এবার প্রশ্নানুসারে ব্যাসার্ধ যখন দ্বিগুণ, তাহলে নতুন আয়তন একবারে লিখছি, নতুন গোলকের আয়তন বা নতুন আয়তন। তাহলে 4/3 পাই দ্বিগুণ করব ব্যাসার্ধ, তাহলে 2r লিখবো। এভাবে ভুল হয়ে যাবে কিন্তু, এটাই ব্যাসার্ধ, তাহলে হোল কিউব লিখতে হবে, এত ঘন একক। ক্লিয়ার? পাওয়ারটা ভাঙো দেখি, 2-এর কিউব কত হয়? 8 হয় স্যার, দিলাম, সামনে করে দিচ্ছি। বাকি রইল 4/3 পাই আর কিউবটা থাক এখানে। দেখো, 4/3 পাই আর কিউবই বজায় থাকলো, বাট সঙ্গে 8 গুণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল দ্বিগুণ তো নয়, 8 গুণ হয়, তাই না? প্রশ্নে বলেছে দ্বিগুণ, তাহলে এটা কিন্তু আবারও মিথ্যা। বোঝা গেল? নেক্সট, 6-এর দাগ দেখছি। 6-এর দাগ রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন দেখছি আমরা। এই তথ্যের সংখ্যাগুরু মান 2। আচ্ছা, সংখ্যাগুরু মান কী করে নির্ণয় করতে হয় মনে করো? সর্বাধিক পরিসংখ্যা, তাই তো? সর্বাধিক পরিসংখ্যা যেটা, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। আচ্ছা, তার মানে 2কে লজিক্যালি সব থেকে বেশিবার থাকতে হবে। গুনে দেখো তো, 1 2 এখানে 1টা 2টো 3টে 4টে দেখছি আমি, 4টে। বাকি তথ্য দেখি 5 কবার আছে? 1টা 2টো 3টে 4টে।
তাহলে এখানেই তো একটা অসঙ্গতি পেয়েই গেলাম আমরা, যে দুই আছে 4 বার, 5ও আছে 4 বার। তাহলে সংখ্যাগুরু মান কিন্তু শুধু 2 একাকী নয়, এক্ষেত্রে 5ও হবে। এটা দ্বিভুইষ্টক তথ্য, জেনে রেখো। যে সমস্ত তথ্যের দুটো সংখ্যাগুরু মান সেগুলোকে আমরা বলছি দ্বিভুইষ্টক তথ্য। হলো? ওকে, তাহলে এখানে আরেকটা হবে 5, সেই সেন্সে এটাকে কিন্তু আমরা ভুল বলছি। ক্লিয়ার? চলো নেক্সট এসে কিউ চলে এসো। 4-এর দাগ আমরা কি দেখছি? নাম্বার 1, বার্ষিক 5% সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করব। দেখা যাক। তাহলে আমরা এখন করব 4-এর দাগ। এখন করব 4-এর দাগের প্রথম প্রশ্নটা। বলেছে পরীক্ষার খাতায় তোমাদের যে গণ্ডগোলগুলো দেখা যায়, দাগ নম্বর দাও না ঠিকঠাক করে, এই ভুলগুলো কিন্তু করবে না। অবশ্যই কিন্তু উত্তরপত্রে দাগ নাম্বার মাস্ট দিতেই হবে তোমাকে। আরেকটা কাজ করবে, খাতা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কোনো একটা দাগ শেষ করার পর মার্জিন করো স্কেল দিয়ে। হলো? এইভাবে খাতাগুলো এখন থেকে এই রকম করেই প্র্যাকটিস করতে থাকো, তাহলে তুমি একদম হ্যাবিটেড হয়ে যাবে। যাই হোক, আমরা দেখছি বার্ষিক 5% সরল সুদের হারে ভ্যালু অফ আর সমান সমান আমরা দেখছি 5%। লিখবে কিন্তু এখানে সরল সুদের হার বলে লিখবে, সরাসরি লিখে দিও না। কত টাকার? কত টাকার বলতে আসলটাই জিজ্ঞাসা আমার কাছে, বুঝতে পারছি না। তাহলে ধরে নিলাম আসল কত টাকা বুঝতে পারছি না, ধরে নিলাম আসল পি টাকা। ক্লিয়ার? কত টাকার মাসিক সুদ 1 টাকা। মাসিক সুদ, সময়টা ভালো করে বোঝো, সময় টির ভ্যালু 1 মাস, কিন্তু সময় তো মাসে থাকবে না, তাহলে বছরে নিয়ে যাবে। বছরে করতে গেলে কি করতে হয়? বাই 12। ক্লিয়ার? সুদ বলেছে 1 টাকা, সুদ আই। ইন্টারেস্ট বলেছে তোমাকে 1 টাকা। হলো? ওকে, আচ্ছা, জানতে চেয়েছে কত টাকার, কত টাকা বলতে আসলটা জানতে চেয়েছে। ফর্মুলা অ্যাপ্লাই করো ফটাফট করে। আই সমান সমান পিটিআর বা পিআরটি বাই 100। আমাদের ডেস্টিনেশান কোথায়? পিটাকে উদ্ধার করতে হবে। মানগুলো পুট করো দেখি। আই কত দেখছি আমরা? 1। পি কত দেখছি? ওটাই তো জিজ্ঞাসা, জানি না। টি কত দেখছি? 1/12। হলো? পিটি। আর কত দেখছি? ওপরেই বলে গেছি, আর হচ্ছে 5। এবার একটা বাই 100 দাও। দিলাম, কিন্তু এভাবে তো বসবে না, একটা গুণ দিয়ে দাও। ডেস্টিনেশান এইটা পি। তাহলে পি সমান সমান পেতে গেলে সমস্তগুলোকে ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 1, যারা ভাগ ছিল গুণ হলো, 12 গুণ 100 বাই 1 গুণ 5। 1 লিখতে পারো, না লিখলে ক্ষতি নাই। কাটো, 5 2 10 0, 12 2 24, 12 2 24, 240। তাহলে 240 হচ্ছে আমাদের আনসার। বুঝে গেছো? অতএব দিয়ে কিন্তু লিখবে। হলো? চলো 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 নেক্সট, ফটাফট 2-এর দাগ আছে। 2-এর দাগ কী দেখছি আমরা? অংশীদারি কারবার থেকে দেখছি। বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত এটা। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? বাবু, মোট লাভ জানতে চেয়েছে, সে তো বুঝতে পারছি না এখন থেকে, তাই না? একটা কাজ করো তুমি, শুরুতেই ধরে নাও দেখি। ধরে নিলাম আমরা শুরুতেই সম্পূর্ণ লাভ, সাপোজ এক্স টাকা। হলো? এটা আমরা শুরুতেই ধরে নিয়েছি। বাকি গল্পটা কেমন? যে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে। 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত লিখি একটু। 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত দেওয়া কত আছে না 3:5:8। আচ্ছা, প্রসঙ্গত আমরা এখান থেকে নিশ্চয়ই
এক্স টাকার মধ্যে কে কত লাভ পাচ্ছে নিশ্চয়ই আমরা বের করতে পারছি, হ্যাঁ কি না? তাহলে আমরা এক্স টাকার মধ্যে প্রথমজন কত পাই দেখি একটু। তাহলে এক্স টাকার মধ্যে প্রথমজন পায়, লিখছি না, তুমি লিখবে এক্স টাকার মধ্যে প্রথমজন পায়। তাহলে এক্স ইন্টু প্রথমজনের ভাগার, আনুপাতিক ভাগার, ভাগার মানে অনুপাতের পদ দাও আগে, বাই দাও সমষ্টি, যোগ করে ফেলো ফ্যাটাফ্যাট করে, 3 5 8 8 16 হবে তো। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে 3x/16 টাকা। প্রশ্নটা ভালো করে তুমি ফলো করো, প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তিকে নিয়েই গণ্ডগোল, তাহলে দ্বিতীয় অযথা বের করার দরকার নেই, এটা প্রথম ব্যক্তি ফার্স্ট। একইভাবে তাহলে তৃতীয় ব্যক্তি একদম এভাবে করবে না, ভাষা দিয়ে লিখবে। তাহলে তৃতীয় ব্যক্তির লাভটা কত না, তৃতীয় ব্যক্তির ভাগার মানে কত হচ্ছে 8/16 এক্স টাকার মধ্যে ইন্টু এক্স। আশা করছি পরিষ্কার। এবার প্রশ্নের গল্পটা ভালো করে বোঝো। প্রশ্নে বলছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। বাবু প্রথম ব্যক্তির লাভটা এইটা, সেটা নাকি কম কার থেকে, তৃতীয়র থেকে, এই ব্যাটার থেকে, এই ব্যাটার থেকে। তাহলে লজিক্যালি আমাদের দৃষ্টিভঙ্গিতে কতটা কম সেটা দেখি। তাহলে আগে দিচ্ছি তৃতীয়, মাইনাস দিচ্ছি প্রথম, তাই না? প্রথম ব্যক্তির লাভটা কম তৃতীয়র থেকে, তাহলে তৃতীয়টা বেশি, তৃতীয়র থেকে প্রথমটাকে বাদ দিয়ে দাও। আমাদের দৃষ্টিভঙ্গি বলছে এটাই কম, বাট আমরা যদি প্রশ্নে ফেরত যাই, প্রশ্নে দেখছি 60 টাকা কম, সুদ এটা 60-এর সঙ্গে সমান। সমাধান করে ফেলো, আনসার তুমি পাবে। তাহলে আমরা সমাধানটা করে নিই, পেজ পাল্টাতে হচ্ছে বুঝলে। আচ্ছা, পেজ না পাল্টেই করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে বা দিলাম 16 হচ্ছে আমাদের লসাগু, হ্যাঁ কি না? তাহলে হচ্ছে আমাদের 8x - 3x = 60, বা বিয়োগ করে ফেলো 5x = 60 গুণ 16 হবে। তাহলে এখান থেকে x = 60 গুণ 16 বাই 5, 5 12 এ 60 হবে। গুণ করো দেখি, 12 দিয়েই একদম গুণ হবে, 12 নতুবা 16 দিয়ে গুণ করো, 16 2 এ 32, 2 3 5 16 1 এ 16, 17 18 19, 192। 192 হিসেব কি কোথাও ভুল হলো? লাগছে তো সেরকম ভুল হচ্ছে কিছু একটা। কেন না, আমি রিসেন্ট তো এই কাজটা আলোচনা করেছিলাম, ক্যালকুলেশন মেবি মিস্টেক হচ্ছে। আরেকবার আমি একটু চেক করে নিই। 3:5:8, 3x বাই এটা কত হচ্ছে 5 3 8 8 16, ওকে। ও মাই গড, না ঠিকই আছে, 3x/16 হলো, আর শেষটার হচ্ছে 8x/16। তাহলে বিয়োগ করলাম, এটা কত হচ্ছে 5x/16, 5 12 এ 60। আচ্ছা আমি তো ঠিক দেখছি, খুঁজে পাচ্ছি না কিছু। যদি পদ্ধতি ঠিক আছে, যদি হিসেবের কোথাও গড়বড় থেকে থাকে তোমরা একটু দেখবে দেখি, হলো? আচ্ছা চলে যাও নেক্সট। পদ্ধতি ঠিক আছে, এভাবে ধরেই এগোবে, চলে যাও। এখন এভাবে ভুল খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, হয়তো ভুল করেছি সেরকম মনে হচ্ছে কোথাও। চলে যাও 3-এর দাগ, দেওয়া আছে এইটা, তাহলে পি এর মান বের করব। তাহলে দেখা যাক, নাম্বার 3, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c বাই পি বলেছে। তাহলে পি এর মান কত, কি করবে, পি এর মান কি করে উদ্ধার করবে? বাবু অনেকগুলো অনুপাত যদি পরস্পরের সমান হয়ে থাকে তাহলে আমরা জেনে রাখবো আর একটা অংশকে এর সঙ্গে সমান আমরা ধরে নেব, হলো? ধরে নিলাম এটা, যেখানে এই কেটা কখনোই শূন্য হবে না, হলো? প্রত্যেক, তাহলে অনেকগুলো অনুপাত সবাই প্রত্যেকে কে এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারি a/2 = কে,
হবে। তাহলে এ সমান বাবু 2k। চলো নেক্সট, তাহলে b/3 সমানও কে, তাহলে b সমান 3k, কারেক্ট। চলো c/4 সমান সমান কে, তাহলে c সমান 4k হলো। একইভাবে 2a মাইনাস 3b প্লাস 4c/p, এটাও নিশ্চয়ই কে এর সঙ্গে সমান, সবাই তো। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাব আমরা। হ্যাঁ, কেন? 2 ইন্টু এ এর মান কত গো? 2k মাইনাস 3 ইন্টু বি, দেখো 3k, প্লাস 4 ইন্টু সি, সি হচ্ছে তোমাদের 4k, বাই ছিল পি, আচ্ছা গুণ করে দাও একদম, পি আর কে গুণ হলে পিকে, ক্লিয়ার। নেক্সট গুণফল আনো, 2 2 4k, 9k, এটা হচ্ছে 16k সমান হচ্ছে পিকে। আচ্ছা, এখান থেকে এবার কি করব আমরা? এটা পজিটিভ, 16 4 20 মাইনাস 9k সমান সমান পিকে। আচ্ছা বিয়োগ করো, 11k সমান সমান হচ্ছে পিকে, কে বাদ দাও, তাহলে আমাদের গল্প দাঁড়াচ্ছে পি সমান সমান কত? 11। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা চলে যাই, 3 হলো, তো এবার আমরা 4-এর দাগ দেখব। 4-এর দাগ আমরা কি দেখছি? 4-এর দাগ বলছে এই যে দ্বিঘাত সমীকরণ থেকে এই সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক, তাহলে পি এর মান কত? সমীকরণটা নোট করো আগে। সমীকরণটা দেওয়া আছে তোমাকে 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 0 সমান সমান। জানতে চেয়েছে সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক। আচ্ছা, আমরা আপাতত ধরে নিই এই সমীকরণের বীজদ্বয় একটা আলফা হলে পরেরটা বিটা হয়। তো ধরে নিলাম বীজদ্বয় আলফা ও বিটা। ওকে, আচ্ছা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আলফা এবং বিটার মধ্যে দুটো কিন্তু সুসম্পর্ক আছে, জেনে রাখতে হবে, জানোই অলরেডি। এক হলো আলফা প্লাস বিটা সমান সমান কী হয়? মাইনাস b/a। নেক্সট আলফা ইন্টু বিটা সমান সমান c/a, জানি আমরা। আচ্ছা, প্রশ্নটা আরেকটু ভালো করে দেখতে হবে। বলছে সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক, এখানে একটু চেঞ্জ করছি বুঝলে। যেহেতু বীজদ্বয় একটি অপরটির অনন্যক, আমি যদি এভাবে ভাবি, একটা বীজ যদি আমরা আলফা ভাবি, পরেরটা তাহলে অনন্যক হওয়ার দরুন 1/α হবে। ক্লিয়ার কি না? অ্যাকচুয়ালি ওটাই বিটা, যেটাকে আমরা অনন্যক হওয়ার দরুন একটা যেহেতু আলফা লিখেছি, পরেরটা তাহলে 1/α, হ্যাঁ কি না? ওকে, চলো এখানে আর লিখে দিয়েছি, কাটার প্রয়োজন নেই, পরেরটাতেই চেঞ্জ করে দাও। আলফা প্লাস বিটা হচ্ছে তোমার 1/α, এটা না হলেও চলে, আচ্ছা হোক, একটু চলুক। মাইনাস বি, বি বলতে এক্সের সহগ, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 2/a বলতে কত? 4, এটা কিন্তু প্রয়োজন নেই, লিখে দিয়েছি বলেই চলছে। আচ্ছা, এখানে আলফা বিটা বলতে আমার 1/α, c/a, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে সি কত। এ বলতে x² সহগ 4, বি বলতে এক্সের সহগ, এক্ষেত্রে -2, সি বলতে বাকি যারা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেক, হলো। তাহলে সি বলতে p-4, হলো, বাই এ, এ বলতে 4, তুমি জানোই। আলফা আলফা বাদ দিয়ে দাও, কেটে দাও, 4টা ভাগ ছিল, গুণ করে দাও, 4 একে 4 সমান হচ্ছে p-4। তাহলে পির ভ্যালু পেতে গেলে উল্টো দিকে 4 ছিল -4, তাহলে ওদিকে যাচ্ছে +4 হয়ে গেল তোমার 4 + 4 মানে হচ্ছে তোমার 8 হয়ে যাবে আনসার। বোঝাতে পেরেছি? ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় আসছি, পরেরটায় চলে আসি আমরা। পরেরটা বলতে তোমার 5-এর দাগ হবে, তাই তো? 5 কি দেখছি, খেয়াল করো 5-এর দাগ।
5 দাগ বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। একটা ত্রিভুজ বানাও, ছবি আঁকবে, ছবি না আঁকলে আনসার এগুলো করতে কষ্ট হবে তোমাদের। তাহলে এ বি সি হলো। তাহলে জ্যামিতির ক্ষেত্রে ছবিটা না করলে তুমি সমস্যাতে পড়বে, করবে অবশ্যই। তাহলে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল, এই বিসি বাহুর একটা সমান্তরাল, সমান্তরাল বোঝানোর জন্য অ্যারো দিতে হয়। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। হলো, এপি দেখাচ্ছে 4, লিখলাম। কিউসি, কিউসি এইটা দেখাচ্ছে কত, 9 হয়। পিবি হচ্ছে, পিবি সমান এ কিউ, সরি, পিবি সমান সমান এ কিউ। এবার জানতে চাইছে অ্যাকচুয়াল পিবি এর দৈর্ঘ্য তাহলে কি আছে, পিবি এর ডিস্টেন্সটা তাহলে কি আছে। আচ্ছা, গল্পটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল, আমরা জানি কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল যদি সরল রেখা থাকে সেক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য কাজ করে। পি কিউ সমান্তরাল বিসি আমরা দেখছি, কী লিখবো তাহলে, থ্যালেসের উপপাদ্য। যাদের এখনও পরিষ্কার নয় সহজে মনে রাখবে থ্যালেসের উপপাদ্য, এটা বাই এটা, এটা ওটা নয়, নাম আছে অবশ্যই। তাহলে এপি লিখছি সঙ্গে সঙ্গে, এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। এটা থ্যালেসের উপপাদ্য, জেনে রাখবে। থ্যালেস গ্রিক দেশের গণিতজ্ঞ। এপি কত গো, 4 বাই পিবি, পিবি রেখে দাও, কেন বলো তো, ওটা তোমার ডেস্টিনেশান, তাই তো, রাখলাম। এ কিউ, এ কিউ কত, এ কিউ দেয়নি, বাট একটা তথ্য দেওয়া আছে, এ কিউ সমান সমান কত হবে, পিবি হবে, পিবি দিলাম, বাই কিউসি। আচ্ছা কিউসি কত, কিউসি কত, কিউসি এটা 9, এটা 9 দিলাম, শোধে সরি। তাহলে পিবির স্কোয়ার সমান সমান 4 গুণ 9, 9 4 36 হয়, যেটা হয় 6 স্কোয়ার। পাওয়ার যদি ভ্যানিশ করি তাহলে পিবি সমান সমান হচ্ছে 6, পিবি কত হচ্ছে, 6 হচ্ছে। বোঝা গেল কি? ওকে, নেক্সট চলে যাও পরেরটা। আজকের ভিডিও একটু লেন্থি হচ্ছে, কেননা এর আগে আমরা দুটো ভিডিও করতাম, দুটোতে আমরা পার্ট 1 পার্ট 2 করে রাখতাম। আজকে আমি একটাতেই পুরোটা রেখে দিয়েছি যাতে করে তোমাদের বারবার না খুঁজতে হয়। আর অবশ্যই এত কষ্ট করে এত রাত্রে আমি ভিডিও বানাচ্ছি, অনেকটাই রাত করে, পড়ানোর পরে রাত করে যথেষ্ট রাত হয়ে গেছে এখন ভিডিও বানাচ্ছি। এই পরিশ্রমের অবশ্যই তোমাদের জন্য, তো চাইবো অবশ্যই একটু অক্সিজেন পাওয়ার জন্য, মানে একটা অবশ্যই লাইক করে দিও। আর সেই সঙ্গে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। হলো, তো চলো নেক্সট একটু কাজে ফিরি। আর শরীরও আমার খুব একটা এখন ভালো যাচ্ছে না, কয়েকদিন বেশ অসুস্থতা বোধ করছি, তা সত্ত্বেও আমি ভিডিওগুলো বানাচ্ছি কন্টিনিউ, জাস্ট তোমাদের পরীক্ষা সামনে আছে বলে। তো চলোই পরেরটা আমরা দেখি। পরেরটা বলতে আমরা কোনটা দেখতে যাচ্ছি, 6 দাগ, তাই তো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু। হলো, এবার বলছে পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক। আচ্ছা এইটুকু একটু ছবিতে আঁকো, না আঁকলে কিন্তু তোমার বুঝতে সত্যিই কষ্ট লাগবে। জ্যামিতির প্রশ্নগুলোকে চেষ্টা করবে তুমি ধাপে 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 পড়ে ছবিগুলো এঁকে নিতে। 6 দাগ করতে যাচ্ছি। তো ও কেন্দ্রীয় একটা বৃত্তের প্রসঙ্গ চলে এলো, ভালো করে শুনতে হবে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু, প্রশ্নেই তাই বলেছে। ও বিন্দু থেকে পি বিন্দু 13 সেন্টিমিটার দূরে অবস্থিত, সো ও পি 13 সেন্টিমিটার। হলো, এবার বলছে পি কিউ এবং পি আর দুটো স্পর্শক। পি কিউ একটা স্পর্শক, এই বেটা আর একটা স্পর্শক। হলো, তাহলে একটা দিলাম পি কিউ, একটা দিলাম
এটা আর স্পর্শক, সঙ্গে সঙ্গে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধগুলোকে কানেক্ট করো। আর তুমি নিশ্চয়ই জানো স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এবং নিশ্চয়ই আমরা 41 নম্বর থিওরেম উপপাদ্যতে দেখেছি যে এক্ষেত্রে কী হয় বলো তো, স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা প্রমাণ করতে গিয়ে আমরা নিশ্চয়ই দেখে নিয়েছিলাম যে ত্রিভুজদ্বয় সর্বসম, নতুবা তো প্রমাণ করা যায় না। ক্লিয়ার? যাই হোক, মোদ্দা গল্পে ফেরত আসা যাক। জানতে বৃত্তের ব্যাসার্ধগুলো বলেছিল 5, এটা 5, এটা 5, বাবু এটা 13। ক্লিয়ার? তো এবার যেটা জানতে চেয়েছে পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, খুঁজে দেখো কোথায় পাচ্ছ। পি কিউ ও আর এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল কত, তাহলে চতুর্ভুজ পি কিউ ও আর সমান সমান ত্রিভুজ দুটোর যোগফল, ফার্স্ট ত্রিভুজ পি ও কিউ যোগ ত্রিভুজ পি ও আর। পরিষ্কার? ওকে বাবু, এ তো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে উদ্ধার করব না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা কিন্তু অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজ এইটা, ভূমি আর উচ্চতা অতিভুজ বাদ দিয়ে বাকি দুটো বাহু। তো এটা তুমি জানোই 5, উদ্ধার করো আগে এটা কত। তাহলে পি কিউ কত হচ্ছে না, পি কিউ সমান তুমি জানোই পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে √13² - 5² করে দেখো 12 আসবে। তাহলে একটা 12 একটা 5, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হবে। তুমি এখানেও 5 করতে পারো। আর পরেরটার জন্য সেম, তো একটা কাজ করি, × 2 করে দিই, ঝামেলা খতম। নেক্সট 2 × 6 = 12, কাটলাম তো 6 × 5 = 30, এটা গুণ, হ্যাঁ গুণ, কিন্তু গুণ 2, তাহলে কত হচ্ছে না 60, এককটা কী বলো তো, সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল হলো। ত্রিভুজ নয়, সরি, চতুর্ভুজের ক্ষেত্রফলটা এইটা 60 হয়ে গেল আমাদের আনসার। চলে যাও নেক্সট, আমরা পরেরটা নিয়ে ডিসকাস করি। পরেরটা বলতে 7-এর দাগে এইটা দেখব। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা দেখছি, এটা আমরা 7-এর দাগ দেখছি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার দুটো জ্যা বলছে, একটা এবি এবং একটা সিডি, জ্যা দুটো কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে দুটো জ্যা এবি সিডি কেন্দ্র থেকে সমদূরবর্তী। দূরত্ব মানে কিন্তু আমরা লম্ব দূরত্বকে বুঝবো, জেনে রাখবে, আর ছবিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে, সহজেই এসে যাবে। নেক্সট বলেছে কি, অ্যাঙ্গেল এওবি হচ্ছে 60, অ্যাঙ্গেল এওবি খুঁজে দেখো, এটা এ ও বি, এই করে এ ও বি, এইটা নাকি 60 ডিগ্রি, এইটা নাকি 60 ডিগ্রি। সিডি হচ্ছে 6, প্রশ্নে বলছে তাই সিডি 6। আচ্ছা, সিডি যদি 6 সেন্টিমিটার হয়, প্রশ্নেই বলে দিয়েছিল যে এবি এবং সিডি জ্যা দুটো সমদূরবর্তী, তাই না? এটা একটা নাম দিই, বাইরে বেরোচ্ছে, পি এবং কিউ। সমদূরবর্তী হলে আমরা একটা প্রয়োগ পড়েছিলাম, মনে করো, একদম প্রথমের দিকের অধ্যায়ে, একদম বৃত্ত সম্পর্কিত উপপাদ্যায় শুরুতেই একটা প্রয়োগ আমরা পড়েছিলাম নিশ্চয়ই। যদি সমদূরবর্তী হয় জ্যা দুটো, তাহলে তারা কিন্তু সমান সমান হয়ে থাকে, তার মানে এবি আর সিডি কিন্তু সমান হলো। তাহলে সেই জায়গা থেকে সিডি সমান সমান এবি, ওটা বের করতে হবে, অবশ্যই লিখবে। কি লিখবে? এটা লম্ব এটা, এটা লম্ব এটা, নেক্সট কি বলবে? এটা সমান, সো এটাও সমান বলবে আগে এটা। নেক্সট চলে যাও, জানতে চেয়েছে তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একদম সোজা বিষয়, সহজভাবে বোঝার চেষ্টা করো। এইটা আর এইটা দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তাহলে ও এ সমান হচ্ছে ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। যদি তাই হয়ে থাকে, দুটো, এটা একটা ত্রিভুজ ফর্ম হলো, ও এ বি এটা একটা ত্রিভুজ যার দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হয়। তাহলে আমরা লিখব নিশ্চিত রূপে
অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি হবে। এবার তাদের পরিমাপ কত? ত্রিভুজের তিনটে মিলে হয় 180, অলরেডি দখল হয়ে গেছে 60, দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে চাইছি। হলো? তাহলে 120/2 মানে কত করে? 60 করে। তাহলে এমন ত্রিভুজ নিয়ে আলোচনা করছি ও এ বি, যার সব কোণগুলোই 60। সো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ লিখবে অবশ্যই, ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা বাবু, সমবাহু ত্রিভুজ হলে সব বাহু তো সমান হয়। পূর্বে বললাম এ বি হচ্ছে 6। বাবু, এ বি যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ এ ও সমান হয়ে যাবে 6 সেন্টিমিটার। পরিষ্কার? ওকে, নেক্সট চলো আমরা পরের কাজে চলে আসি। পরের কাজ দেখব এই যে ত্রিকোণমিতি থেকে দেখব tan থিটা যোগ cot থিটা সমান সমান 2। তাহলে tan থিটা যোগ cot থিটা সমান সমান 2 হলে বের করতে হবে কোসেক থিটা সমান কত, এটা আমরা বের করব। এর থেকে সোজা কিছু হয় না বাবু। কি করব আমরা? tan এবং cot এরা কিন্তু পরস্পরের অনন্যক, তুমি জানোই। তাহলে tan থিটা যোগ cotকে লিখব 1/tan থিটা, হ্যাঁ কি না, সমান সমান 2। তাহলে দেখো এখান থেকে tan থিটা হচ্ছে লসাগু, তাহলে আমরা লিখছি এখানে tan স্কোয়ার থিটা যোগ 1 লিখছি সমান সমান 2। আচ্ছা এবার কি করছি আমরা, দেখো tan স্কোয়ার থিটা যোগ 1 সমান সমান 2 tan থিটা। ওকে, নিয়ে চলে এসো। তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস প্লাস ছিল মাইনাস 2 tan থিটা যোগ 1 সমান সমান 0 হলো। দেখো এ তো একটা বীজগণিতিক সূত্র, a স্কোয়ার মাইনাস 2e প্লাস বি স্কোয়ার। সো a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে tan থিটা মাইনাস 1 স্কোয়ারটা রুট হয়, রুট 0 তুমি জানোই 0। তাহলে tan থিটা সমান সমান কত আসবে? না স্যার 1 আসবে। হলো, tan থিটা হলো 1। তোমার ডেস্টিনেশান কোথায় বলো? ডেস্টিনেশান হচ্ছে কোসেক থিটা। কোসেক কী করে উদ্ধার করবে? অ্যাকচুয়াল কোসেক কী করে উদ্ধার করবে বলো 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 বলো? tan থিটা পেয়ে গেছি। আচ্ছা tan পেয়ে গেলে এখান থেকে cot থিটা লিখবে। cot হচ্ছে 1/tan, 1/1, দ্যাট মিন্স 1। আচ্ছা অভেদ জানো কি জানো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান কত হয়? না স্যার 1 হয়। কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, তাই তো? ত্রিকোণমিতিক অভেদগুলো মাথায় আছে তো প্রত্যেক কটা? ওকে, নেক্সট। তাহলে এখান থেকে আমরা কোসেক থিটা সমান সমান কী লিখব? √1 প্লাস cot স্কোয়ার থিটা, মাইনাসটা প্লাস হলো, আর √, কেন স্কোয়ার ছিল তাই জন্য। তাহলে 1 প্লাস কটের ভ্যালু 1, 1-এর স্কোয়ার মানে সেই 1 আসবে। তাহলে ভ্যালু হচ্ছে কত আমাদের? √2। পরিষ্কার? ওকে, চলো 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 নেক্সট পরেরটা দেখছি আমরা। 9 দাগ। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত এইটা। ফ্যাটাফ্যাট করে ছবি আঁকো, একটা স্তম্ভ আঁকো। এটা একটা স্তম্ভ, আমি পুরোটা এঁকে নিলাম। এটা স্তম্ভ, এটা তার ছায়া। তাহলে এটা স্তম্ভ, বুঝলে? এ বিটা স্তম্ভ, বিসি হচ্ছে তার ছায়া। তাহলে একটা স্তম্ভ এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, আমাদের যুক্তিতে অনুপাতটা হচ্ছে স্তম্ভ এ বি আর ছায়া বিসি, সেই অনুপাতটা √3/1। জানতে চেয়েছে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। বাবু সূর্যের উন্নতি প্রশ্ন দেখবে, ওই তো আছেই তোমার কাছে, সূর্যের উন্নতি কোণটা নির্ণয় করব। এই যে উন্নতি কোণ, এইটা জানা নেই, এটা আমার থিটা ধরলাম, হ্যাঁ। তাহলে অ্যাকচুয়াল রিলেশান এটা আর এটার মধ্যে, এই থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তুমি জানো লম্ব এবং ভূমির মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে tan থিটা, তাই তো? tan কি বলেছে? মজার ছলে একটা কথা বলে দিই, মনে রাখার চেষ্টা করো, সারা জীবন মনে থেকে যাবে। সাইন হচ্ছে লতি, লম্ব বাই অতি। কস হচ্ছে ভূতি, মজাদার, মনে রেখো। কস হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ। আর ট্যান হচ্ছে লঘু, লম্ব বাই ভূমি। মজার ছলে মনে রেখো, সারা জীবন থেকে যাবে।
লম্ব এবি বাই ভূমি বিসি হলো। আচ্ছা এক্ষুনি লিখলাম এবি বাই বিসি, √3/1 মানেই √3। আচ্ছা আদর্শ কোণের টেবিলটা মনে করো, ট্যান থিটার কোনো একটা ভ্যালু √3 হয়, বলো বলো, তাহলে এটা হচ্ছে ট্যান 60। তাহলে বোথ সাইড থেকে ট্যান যদি বাদ দিয়ে দাও, থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি হয়ে যাবে তোমার প্রশ্নের উত্তর, ট্যান। আচ্ছা ঠিক লিখলাম তো? 1 মিনিট একটু দেখে নিই তো আমি। ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, এ বাবা খুব বাজেভাবে মিস্টেক হলো বুঝলে। ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, 1 মিনিট একটু বাদ দিচ্ছি আমি। ছায়ার দৈর্ঘ্য আগে থাকবে, ইস, ছায়া হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি, গল্পটা ঠিক উল্টোটা। ছায়ার দৈর্ঘ্য এইটা, উচ্চতা এইটা, সেই অনুপাতটা এইটা হলো। আচ্ছা না কেটেই হবে, জাস্ট এইটাকে বাদ দিচ্ছি, এখান থেকেই করা যাবে দেখো। তাহলে ট্যান থিটা সমান সমান এবি বাই বিসি হবে নিশ্চয়ই। আচ্ছা জাস্ট এই জায়গাটাতে তুমি চলে এসো, এবি কত দেখছো, আমি এখান থেকেই করেই দিই। এবি তুমি কত দেখছো? এবি এবি এই যে এবি, এবি 1 দেখছো। বিসি কত দেখছো? √3, 1/√3। তাহলে গল্পটা হচ্ছে 1/√3। এটা ট্যানের কত? 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। একটু মিস্টেক হলো, হ্যাঁ একটু দেখে নিও, একটু পড়ার ভুলের কারণেই মিস্টেকটা হলো। চলে এসো নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, প্রায় শেষের পথে আমরা চলে এসেছি, আর একটু ধৈর্য ধরে একটু দেখে নিতে হবে। 10-এর দাগ আমরা দেখব। 10-এর দাগ কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো করে দেখবে এটা। বলছে একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ বি সি। এবার একটা ইকুয়েশান দেওয়া আছে, খেয়াল করো ইকুয়েশানটা কি না, a প্লাস বি প্লাস সি সমান সমান 25, একটা নয় ডবল ইকুয়েশান। এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 240.5 হলো, এটা দেওয়া আছে। জানতে চেয়েছে যে ওই হলঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কী হবে। আচ্ছা অ্যাকচুয়ালি এটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন, আর এই চ্যানেলের বয়সও বেশি নয়। আমি করেছি কি, টেক্সট বইয়ের বাইরের অনেক প্রশ্নের সম্ভার তুমি এই চ্যানেলে গেলে পরপর পরপর করে কিন্তু পেতে থাকবে, যেগুলো টেস্ট পেপারে এই প্রশ্ন কিন্তু অলরেডি আমি আপলোড করেই রেখেছি। তো এই রকম প্রশ্ন যেগুলো টেক্সট বইয়ের বাইরের প্রশ্ন, সেগুলো চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো। টেস্ট পেপার করছো বলেই এই নয় তো যে ওটাই থাকবে। এবার তুমি বাকিগুলো দেখলে তোমার কনফিডেন্ট আরও অনেকখানি বাড়বে, নলেজ বাড়বে অনেকখানি, আসল গল্পে ফেরত যায়। তাহলে যেটা করতে হবে যে এই ঘরের মধ্যে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। মানে কি, মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে। আয়তঘনের কর্ণ মনে আছে? √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার ছিল এটা। ওকে, কি করব এখান থেকে, এটা আমাদের ডেস্টিনেশন। একটা কাজ করি, এইখানেই করে দিই, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই, হলো। আচ্ছা ফর্মুলা কি জানা আছে? a² + b² + c²। ভুল বললাম আবারও, একদম ভুল বলেছি। a + b + c তার হোল স্কোয়ার কী হয়? a² + b² + c² প্লাস 2 ইন্টু ab + bc + ca হলো। ফর্মুলাটা মাথায় রাখতে হবে, a + b + c তার হোল স্কোয়ারের ফর্মুলা সমান সমান 25² হয় 625 হলো। তাহলে a² + b² + c² + 2 ইন্টু এই ভ্যালুটা প্রশ্নে প্রোভাইড করেছে 240.5 সমান সমান 625। ক্লিয়ার? তাহলে a² + b² + c² প্লাস গুণফল সেরে দাও ফ্যাট ফ্যাট করে, 2 5 10 0 1, 2 0 0 1 বসে, 2 4 8, 2 2 4 হলো, সমান সমান 625। তাহলে গল্প তোমার a² + b² + c² সমান সমান 625 মাইনাস 481। ক্লিয়ার? করে দেখো 144, করে দেখো যেটা 12² হবে। ডেস্টিনেশন কোথায়? এইটা পেয়ে তো গেছি, রুটের অভাব। একটা কাজ করো না, স্কোয়ারটাকে এই দিকে আনলেই তো রুট হয়। তাহলে a² +
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 12। তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? 12 একক হয়ে যাবে। একক দেওয়া আছে মনে হয়, না দেওয়া নেই, তাহলে ওটা 12 একক লিখব। চলে যাও নেক্সট 11। একদম শেষের দিকে চলে এসেছি। এত সময় ধরে বকবকানি সহ্য করার জন্য কি বলবো, ধন্যবাদ তোমাকে। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কু যার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের কত বলেছে? √5 গুণ। হলো, শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাতটা জানতে চেয়েছে। আচ্ছা, গল্পটা কোথায়? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, স্যার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি জানি πr/l, নাকি সেটা সমান কি বলেছে? ভূমির ক্ষেত্রফলের √5 গুণ ভূমির ক্ষেত্রফল πr² তার √5 গুণ। আশা করছি পরিষ্কার। ইম্পর্টেন্ট কিন্তু জানতে হবে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত। ডেস্টিনেশন কোথায়? উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। হলো, কেমন করে যাব? বোথ সাইড থেকে পাই গেল। আচ্ছা, একটা করে আরও যাবে, তাহলে বেঁচে রয় এল আর এদিকে বেঁচে রয় আর √5। আশা করছি পরিষ্কার। আচ্ছা, এল সমান কি হয়? না, এল সমান √r² যোগ h², জানি আমরা, সমান সমান আর √5। তোমার ডেস্টিনেশান কি বলো? এইচ আর আর। এইচ এবং আর গল্পগুলো মোটামুটি পেয়ে গেছি, গুছিয়ে নিতে হবে। রুটটাকে ভ্যানিশ করো, তাহলে উভয় পক্ষকে বর্গ করো। বর্গ করলে রুট ভ্যানিশ হলো এখান থেকে, এখানে বর্গ করলে r², আর এক্ষেত্রে যেহেতু বর্গ করছো তাহলে এই রুটটাও বাদ গেল, তার মানে 5r²। হলো, একত্রিতকরণ করো। h² সমান সমান 5r² মাইনাস r² সমান সমান 4r²। হলো, আচ্ছা এটাকে আমরা লিখব h² সমান সমান 2r তার হোল স্কোয়ার, পাওয়ার বাদ গেল, তাহলে h অনুপাত h সমান সমান 2r, তো h/r 8টা গুণ ছিল, ভাগ করলাম r, তাহলে 2/1 লেখা যায়। সো h/r সমান সমান 2:1। ক্লিয়ার? চলে যাও নেক্সট। আমরা শেষ কাজ দেখব। শেষ কাজটা কিন্তু ইম্পর্টেন্ট, 2019 মাধ্যমিকে এসেছে স্ট্যাটিস্টিক্স থেকে, তো ভালো করে দেখবে, বইয়ের মধ্যে পাবে না তুমি এটাকে, ভালো করেই দেখবে। প্রথম, এত 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এইটা। হলো, এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা, তাহলে n এর মান কত? একটা কথা বোঝার চেষ্টা করো, 2n এটাকে আমরা জোড় ধরবো, যুগ্ম 2n জোড় ধরবো, তার সঙ্গে 1কে যোগ করি বা বিয়োগ করি, তখন কিন্তু আর জোড় থাকে না, সেটা বিজোড় হয়। ক্লিয়ার? তার মানে এটা অযুগ্ম তথ্য। অযুগ্ম তথ্যের মধ্যবর্তী সংখ্যা মানে মধ্যমা আমরা নিশ্চয়ই জানি তো। অযুগ্ম তথ্যের মধ্যমা কি বলছে? n+1/2। তাহলে n বলতে আমাদের প্রশ্নে যেটা প্রোভাইড করেছে 2n+1, এটাই n+1/2। পরিষ্কার কিনা? অযুগ্ম তথ্যের মধ্যমা হয় n+1, প্রশ্নানুসারে এটাই n+1/2। আমাদের দৃষ্টিভঙ্গিতে এটাই মধ্যমা। প্রশ্নে কি দেখাচ্ছে? প্রশ্নে আমরা দেখছি n+103/3, তাহলে দুটো পরস্পর কী হবে? সমান। ওকে, চলো 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 আরেকটু, 2n+2/2 সমান সমান হচ্ছে n+103/3, হ্যাঁ কি না? ক্রস করতে পারি, নতুবা এখানে একটু 2 কমন নিয়ে কেটে দিতে পারি, যা খুশি তোমার পছন্দ। আমি ক্রস করে দিই, তো 3 2 6 n, 3 2 6 2n, আর এটা হচ্ছে তোমার 6 0 2, ক্রস করলাম, এনগুলোকে এক জায়গায় আনো, তাহলে 6n-2n সমান সমান হচ্ছে 206 - 6, অর্থাৎ হচ্ছে 200, আর এর গল্পটা কত দাঁড়াচ্ছে তোমার? 4n। ক্লিয়ার? বুঝেই গেছো, n সমান সমান 200/4 মানে স্যার 50 হয়। বলো, বোঝা গেল? শেষ করলাম। আর পড়াশোনা করো জমিয়ে, অল্প কয়েকটা দিন জাস্ট,
খুব গুছিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। আর অবশ্যই তোমার কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে তুমি অবশ্যই একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে বানালাম ভিডিওটা। আর সেই সঙ্গে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। এই রিলেটেড ভিডিওগুলো এবিটিএ আমি চেষ্টা করছি অনেক দূর পর্যন্ত এগিয়ে দেওয়ার। দেখা যাক কতটা পারি। প্রত্যেক দিনই ভিডিও আসবে তোমাদের জন্য। তো চ্যানেলের পাশে থেকো। চলো, টাটা।